হ্যালো বন্ধু, তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2024 সালের ফাইনাল পরীক্ষা তথা থার্ড ইউনিট টেস্টের জন্য নবম শ্রেণীর ভূগোলের একশিট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। এই প্রশ্নপত্রের সেটটি তোমরা পেয়ে যাবে রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার 496 নম্বর পেজের 7 নম্বর স্কুল ঘাটাল বিদ্যাসাগর হাই স্কুল এইচএস, এই স্কুলের যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সেটি সম্পূর্ণ সমাধান করছি। অর্থাৎ তোমরা বিভাগ ক, বিভাগ খ, বিভাগ গ, বিভাগ ঘ এবং বিভাগ ঙ এবং বিভাগ চয়ে ম্যাপ পয়েন্টিং সহ সমস্ত প্রশ্নের উত্তরগুলো এই ভিডিওতে পেয়ে যাবে, একটি ভিডিওতে পেয়ে যাবে তোমরা। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো। আলোচনা শুরু হচ্ছে বিভাগ কয়ে একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এক নম্বর প্রশ্ন, পৃথিবীর নিরক্ষীয় তল কক্ষতলের সঙ্গে যে কোণে হেলি থাকে তাকে বলে? অপশান তা হলো 23.5 ডিগ্রি। 2 নম্বর প্রশ্ন, অনুসুর অবস্থানের ফলে অপশান বিতে পৃথিবীর পরিক্রমণের বেগ কমে যায়। 3 নম্বর প্রশ্ন, কোন স্থানে দ্রাঘিমা 91 ডিগ্রি 30 মিনিট পশ্চিম হলে তার প্রতিগত স্থানে দ্রাঘিমা হবে? অপশান সির উত্তরটি ঠিক, 88 ডিগ্রি 30 মিনিট পূর্ব। 4 নম্বর, প্রথম ক্রমের ভূমিরূপ হল? অপশান ডিতে মহাদেশ। 5 নম্বর দাগে পরদৃষ্টিত মালভূমি হল? অপশান এতে লাদাখ। 6 দাগে প্রদত্ত যে আগ্নেয়গিরিটি প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলার অন্তর্গত নয় সেটি হল? অপশান বিতে ব্যারেন। 7 নম্বরে তুহিন খণ্ডীকরণ প্রক্রিয়া সৃষ্ট তীক্ষ্ণ কোণযুক্ত শিলাচূর্ণ স্তূপকে বলা হয়? অপশান বিতে স্ক্রি। 8 নম্বর প্রশ্ন, মৃত্তিকা ক্ষয়ের একটি কারণ হল? অপশান এতে ঝুম চাষ। 9 নম্বরে সর্বাধিক বিধ্বংসী বায়ুমণ্ডলীয় বিপর্যয় হল? অপশান সিতে টর্নেডো। 10 দাগে দুর্লভ সম্পদ হল? অপশান বিতে ক্রায়োলাইট। 11 নম্বরে ভারতের একটি অন্যতম জলবিদ্যুৎ কেন্দ্র হল? অপশান বিতে তেহরি, উত্তরাখণ্ডে তেহরি। 12 নম্বরে পশ্চিমবঙ্গে শীতকালে প্রবাহিত মৌসুমী বায়ু হল? উত্তর পূর্ব মৌসুমী, যেটা অপশান সিতে রয়েছে। 13 নম্বরে পশ্চিমবঙ্গের মকাই বাড়ি যে জন্য বিখ্যাত তা হল? অপশান বিতে চা। তারপরে 5 নম্বরে সর্বপ্রথম পৃথিবীর মানচিত্র অঙ্কন করেন? অপশান ডিতে অ্যানাক্সিমিন্ডার। বিভাগ ক্ষয়ে 2 এর দাগে নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। এর দাগে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো যে কোনো 6টি। প্রথম প্রশ্ন, পৃথিবীর আবর্তনের বেগ পৃথিবীর ড্যাশের উপর নির্ভরশীল? পৃথিবীর অক্ষরেখার উপর নির্ভরশীল। 2 নম্বর প্রশ্ন, পূর্ব গোলার্ধ থেকে আন্তর্জাতিক তারিখরেখা অতিক্রম করার সময় তারিখ একদিন ড্যাশ করে নিতে হয়? কমিয়ে নিতে হয়। 3 নম্বর প্রশ্ন, ড্যাশ হল ভারতের প্রাচীন ভঙ্গির পর্বত? আরাবল্লী। 4 নম্বরে চুনাপথযুক্ত অঞ্চলে আবহবিকারের ড্যাশ পদ্ধতিটি ক্রিয়াশীল থাকে? রাসায়নিক পদ্ধতিটি ক্রিয়াশীল থাকে। 5 দাগে ড্যাশ হল উৎকৃষ্ট কয়লা? অ্যান্থ্রাসাইট। 6 নম্বরে ভারতে প্রথম আধুনিক বস্ত্র শিল্প কেন্দ্র স্থাপিত হয় পশ্চিমবঙ্গের ড্যাশে? ঘুষুরিতে, হুগলির ঘুষুরিতে। হাওড়ার ঘুষুরিতে। তারপরে 7 নম্বরে হুগলি ও ড্যাশ নদীর সংযোগস্থলে হলদিয়া বন্দর গড়ে উঠেছে? হলদি নদী। বিদ্যাগে নিম্নোক্ত বিবৃতিগুলি শুদ্ধ হলে পাশে সু, অশুদ্ধ হলে পাশে অলেখ যে কোনো 6টি। 1 নম্বরে 2024 সাল অধিবর্ষ হবে সু। তারপরে 2 নম্বরে 180 ডিগ্রি পূর্ব 180 ডিগ্রি পশ্চিম দুটি পৃথক দ্রাঘিমা রেখা? মানে একটাই দ্রাঘিমা রেখা, একই দ্রাঘিমা রেখা। 3 নম্বরে তাপ্তি নদীর উপত্যকা একটি গ্রস্ত উপত্যকা? শুদ্ধ। তারপরে রেন ওয়াটার হারভেস্টিং প্রকল্পের বন্যা ব্যবস্থাপনার উদ্দেশ্য রয়েছে? অশুদ্ধ। তারপরে 5 নম্বরে সিঙ্গলিয়া পর্বত শ্রেণী নেপালকে পশ্চিম দিক থেকে পৃথক করেছে? অশুদ্ধ।
নেপালকে পূর্ব দিক থেকে পৃথক করেছে। 6 নম্বরে সুন্দরী হল এক প্রকার শুষ্ক পর্ণমোচী উদ্ভিদ, অশুদ্ধ। সুন্দরী হচ্ছে ম্যানগ্রোভ উদ্ভিদ। 7 নম্বরে ভূবৈচিত্র্য সূচক মানচিত্র হল পরিমাণগত মানচিত্র, অশুদ্ধ। তারপরে শীত দাগে একটি বা দুটি শব্দ উত্তর দেওয়া যে কোনো 6টি। প্রথম প্রশ্ন, পৃথিবীর আবর্তনের ফলে যে দিক বিক্ষেপ শক্তি সৃষ্টি হয় তাকে কি বলে? কোরিওলিস বল। বল। 2 নম্বরে একটি নিরপেক্ষ পাত সীমানার উদাহরণ দাও। সান আন্দ্রিচ চ্যুতিরেখা। 'চ্যুতিরেখা', সান আন্দ্রিচ চ্যুতিরেখা বরাবর যে পাত সীমানা সেটি হচ্ছে নিরপেক্ষ পাত সীমানার উদাহরণ। তারপরে হচ্ছে 3 নম্বরে সকল অবরোহণ প্রক্রিয়া সম্মিলিত ফলকে কি বলে? ক্ষয় চক্র বলে বা ক্ষয়ভবন বলে। ক্ষয় চক্র সরি, ক্ষয়ভবন বলে, একটু ভুলে গেল, ক্ষয়ভবন বলে, ভবন বলে। তারপরে 4 নম্বরে ভারতের বৃহত্তম লোহা খনি কোনটি? বাইলাডিলা। তারপর 5 দেখে পশ্চিমবঙ্গে জোয়ারের জলে পুষ্ট একটি নদীর উদাহরণ দাও। হুগলি। তারপরে 6 নম্বরে পশ্চিমবঙ্গের প্রধান ক্ষুদ্র শিল্প কোনটি? হস্তশিল্প। তারপর 7 নম্বরে কোন স্কেলকে এককহীন স্কেল বলা হয়? ভগ্নাংশ সূচক স্কেলকে। ভগ্নাংশ সূচক স্কেল বা আরএফ স্কেল। আরএফ স্কেলকে বলা হয় এককহীন স্কেল। ডির দাগে বাম স্তম্ভ ও ডান স্তম্ভ মিলিয়ে লেখ। বাম স্তম্ভে রয়েছে 1 নম্বরে নেভেলি, অপশন ডিতে লিগনাইট খলি। 2 নম্বর হরিণঘাটা, এতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প। 3 নম্বরে ল্যাটেরাইট মৃত্তিকা, বিতে লোহা ও অ্যালুমিনিয়াম অক্সাইড। 4 নম্বরে শিলং মালভূমি, সিতে হোস্ট, এক প্রকার হোস্ট। এরপরে তিনের দাগে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথম প্রশ্ন, মহাবৃত্ত বলতে কি বোঝো? কোন গোলকের পৃষ্ঠে অঙ্কিত যে বৃত্তের কেন্দ্রবিন্দু ওই গোলকের কেন্দ্রবিন্দুর সঙ্গে একই বিন্দুতে অবস্থান করে তাকে বলা হয় মহাবৃত্ত। বৈশিষ্ট্য, মহাবৃত্ত হওয়ার জন্য নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি থাকা প্রয়োজন। মহাবৃত্তই হল সর্ববৃহৎ বৃত্ত, যার তুলনায় বড় কোনো বৃত্তগুলো আঁকা যায় না। মহাবৃত্ত বরাবর গোলককে কাল্পনিকভাবে কাটলে গোলক সমান দুভাগে ভাগ হবে। ভূগোলকের কেন্দ্র মহাবৃত্তের কেন্দ্র সবসময় এক বিন্দুতে অবস্থান করবে। উদাহরণ, পৃথিবীর অক্ষরেখাগুলির মধ্যে একমাত্র নিরক্ষরেখা। এই 3টি বৈশিষ্ট্য বর্তমান বলে নিরক্ষরেখাকে মহাবৃত্ত বলা হয়। আবার পরস্পর বিপরীত 2টি আগ্নেয়রেখা যুক্ত করলেও একটি মহাবৃত্ত পাওয়া যায়। অথবা মেরু জ্যোতি সৃষ্টির কারণ কি? পৃথিবীর উভয় মেরু অঞ্চলে 6 মাস রাত্রি চলাকালীন সেখানে বায়ুমণ্ডলে যে বর্ণময় চলকছটা সৃষ্টি হয় তাকে মেরুপ্রবাহ মেরুজ্যোতি বলে। সৃষ্টি, বায়ুমণ্ডলে আয়নোস্ফিয়ার বিভিন্ন গ্যাসীয় উপাদান অক্সিজেন, হাইড্রোজেন অতিবেগুনি রশ্মির প্রভাবে আনিত হয়ে ধনাত্মক, ঋণাত্মক, লাল, সবুজ, বেগুনি মেরুজ্যোতির সৃষ্টি করে। আরোহণ পদ্ধতির 2টি বৈশিষ্ট্য লেখ। এই প্রশ্নের উত্তরটি তোমাদের ক্লাস 10-এর রায়ান মার্টিন সহায়িকা বইয়ের 14 নম্বর পেজে 4 নম্বর প্রশ্নের উত্তরটি লক্ষ্য করো। বৈশিষ্ট্য, আরোহণের মাধ্যমে ভূমির উচ্চতা বৃদ্ধি পায়, ভূপৃষ্ঠে বিভিন্ন সঞ্চারিত ভূমিরূপ গঠিত হয়। এটি অত্যন্ত ধীর প্রক্রিয়া, নদীর গতিবেগ হ্রাস পায়, নদীতে পলি পরিমাণ বেড়ে যায়। হিমযুগের শেষে নদী ও হিমবাহের মাধ্যমে আরোহণ প্রক্রিয়া বৃদ্ধি পায়। অথবা সিল্ট মালভূমি বলতে কি বোঝো? এই প্রশ্নের উত্তরটি গৌতম মল্লিক, ক্লাস 9-এর গৌতম মল্লিক সহায়িকা বইয়ের 95 পেজের 7 নম্বর প্রশ্নের উত্তরটি লক্ষ্য করো।
শিল কথাটি আবিধানিক অর্থ ঢাল বা বর্ম। ভূপৃষ্ঠে এমন কিছু কিছু সুপ্রাচীন মালভূমি অঞ্চল আছে যেগুলি ঢাল বা বর্মের মতো অত্যন্ত কঠিন এবং মজবুত, এগুলিকে বলে শিল মালভূমি। প্রাচীন শিলাবৃত এই শিলগুলি ভূপৃষ্ঠে খুব স্থায়ী ও সুস্থির অংশ। দীর্ঘকাল ধরে এই অঞ্চলগুলি মালভূমি বা উচ্চভূমি হিসেবে টিকে আছে। উদাহরণ ব্রাজিলীয় শিল, কানাডীয় শিল, ভারতের দাক্ষিণাত্য মালভূমি প্রভৃতি। 3 নম্বর প্রশ্ন, বধভূমি বা ব্যাডল্যান্ড বলতে কি বোঝো? ব্যাডল্যান্ড বলতে কি বোঝো? এই প্রশ্নের উত্তরটি ক্লাস 10 এর দেবাশিস মৌলিক সহায়িকা বইয়ের 301 নম্বর পেজে 30 নম্বর প্রশ্নের উত্তরটি লক্ষ্য করো। খোয়াই ও র্যাভাইন ক্ষয়ের মাধ্যমে বিশাল অঞ্চল এবড়ো খেবড়ো ও শুষ্ক অনুর্বর ভূমিতে পরিণত হলে তা হল অপভূমি বা ব্যাডল্যান্ড বা বধভূমি। উদাহরণ রাজস্থানের চম্বল উপত্যকা, পশ্চিমবঙ্গের মেদিনীপুরের গড়বেতায় অবস্থিত গনগনি হল ব্যাডল্যান্ড। 4 নম্বর প্রশ্ন, খরার সংখ্যা দাও। ভারতীয় আবহাওয়া দপ্তর সংখ্যা অনুযায়ী কোন অঞ্চলে স্বাভাবিকের চেয়ে অনেক কম অর্থাৎ 75% কম বৃষ্টি হলে বা বহুদিন ধরে বৃষ্টি না হলে অস্বাভাবিক শুষ্ক অবস্থা সৃষ্টি হয় তাকে খরা বলে। যেমন ভারতের পশ্চিমঘাট পর্বতের পূর্বে 300 কিমি বিস্তৃত অঞ্চল খরাপ্রবণ। অথবা মানবীয় বিপর্যয় বলতে কি বোঝো? যে ধরনের দুর্যোগ সৃষ্টিতে প্রকৃতির ভূমিকা নেই, মানুষের অবিবেচক কার্যাবলী, অজ্ঞতা, কুসংস্কারের কারণে অসংগঠিত হয় তাকে মনুষ্য সৃষ্ট দুর্যোগ বলে। উদাহরণ তেজস্ক্রিয় দুর্যোগ, পারমাণবিক বোমা বিস্ফোরণ, রাসায়নিক দুর্যোগ, বিষাক্ত গ্যাসের নির্গমন ইত্যাদি। যেমন ভোপাল গ্যাস দুর্ঘটনা, অথবা 1945 সালে 6 ও 9 আগস্ট হিরোশিমা ও নাগাসাকিতে আমেরিকা যুক্তরাষ্ট্রের পারমাণবিক বোমা নিক্ষেপ। এগুলো হচ্ছে মানবীয় দুর্যোগের উদাহরণ। 5 দাগে পুনর্ভব সম্পদ কাকে বলে? কতগুলি সম্পদ আছে যেগুলি ব্যবহারের ফলে সাময়িকভাবে হ্রাস পেলেও পুনরায় তার সৃষ্টি করা যায় তাদের পুনর্ভব পূরণশীল সম্পদ বলে। উদাহরণ অরণ্য, তৃণভূমি, মৎস্য সম্পদ প্রভৃতি। অথবা চিরাচরিত শক্তি ব্যবহারের 2টি অসুবিধা উল্লেখ করো। প্রচলিত বা চিরাচরিত শক্তির অসুবিধাগুলি হল অধিক উৎপাদন ব্যয়। বেশিরভাগ প্রচলিত বা চিরাচরিত শক্তি সম্পদ উৎপাদনে অনেক অর্থ ব্যয় হয়। অধিক ব্যবহারযোগ্য মাসুল। প্রচলিত শক্তি ব্যবহারের মাসুল অন্যান্য প্রচলিত শক্তির চেয়ে অনেক বেশি। তারপরে দূষণের সম্ভাবনা। দীর্ঘদিন ধরে প্রচলিত শক্তি উৎপাদন করলে ব্যাপক পরিবেশ দূষণ ঘটে। 6 নম্বরে, দুর্গাপুরকে ভারতের রুড়ো বলা হয় কেন? জার্মানির রাইন নদীর উপনদীর রুড়োয়ের অববাহিকায় প্রচুর কয়লা পাওয়া যায়। এই কয়লার উপর ভিত্তি করে লৌহ ইস্পাত, ইঞ্জিনিয়ারিং, রাসায়নিক প্রভৃতি শিল্প সমৃদ্ধ রুড়ো শিল্পাঞ্চলে বিকাশ লাভ করেছে। অনুরূপভাবে পূর্ব ভারতের দামোদর উপত্যকায় কয়লা বলয়ের উপর ভিত্তি করে পশ্চিমবঙ্গের দুর্গাপুর ব্যাপক শিল্পায়ন ঘটেছে, তাই দুর্গাপুরকে ভারতের রুড়ো বলে। অথবা মৌজা মানচিত্র কাকে বলে? ফরাসি শব্দ ক্যাডাস্ট্রা থেকে ক্যাডাস্ট্রাল কথাটি এসেছে। ক্যাডাস্ট্রা এর অর্থ হল কোনো একটি অঞ্চলের সম্পত্তির নথিভুক্তকরণ। সংজ্ঞা: প্রধানত ভূমির দাগ নম্বর অনুযায়ী যে প্রাকৃতিক মানচিত্র প্রস্তুত করা হয় তাকে মৌজা বা ক্যাডাস্ট্রাল মানচিত্র বলে। বৈশিষ্ট্য: মৌজা মানচিত্র দেশের সমস্ত জমির আইনি নথিভুক্তকরণ করা হয় যাতে সরকারের রাজস্ব খাজনা আদির সুবিধা হয়। 2 নম্বর, এই মানচিত্র বড় স্কেলে অঙ্কন করা হয় বলে যে কোনো জমির পুঙ্খানুপুঙ্খ পরিমাপ করা সম্ভব। বিভাগ ঘয়ের দাগে 4 দাগে বিভাগ ঘয়ের 4 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 1 নম্বরে, সূর্যের আপাত দৈনিক গতিপথটি ব্যাখ্যা করো। সূর্যের আপাত দৈনিক গতি অবস্থা, গতিপথ, সময়কাল, বাস্তব উপযোগিতা। সূর্যের আপাত গতির উপর নির্ভর করে দিনের নানান সময় যেমন পূর্বাহ্ন, মধ্যাহ্ন, অপরাহ্ন ইত্যাদি নামকরণ করা হয়েছে। অথবা স্থানীয় সময় ও প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য উল্লেখ করো। এই স্থানীয় সময় ও প্রমাণ সময়ের পার্থক্য: মোট 5টি পার্থক্য রয়েছে, এর মধ্যে তোমরা 3 থেকে 4টি পার্থক্য তুলে ধরবে। বদ্বীপ সমভূমি ও উপকূলীয় সমভূমির মধ্যে পার্থক্য উল্লেখ করো। বদ্বীপ সমভূমি ও উপকূলীয় সমভূমির পার্থক্য: এখানে 2টো পার্থক্য রয়েছে। বাকি পার্থক্যগুলো এখানে রয়েছে: গঠনকারী উপাদান, অবস্থান, ঢাল, ভূদৃশ্য, উদাহরণ। তোমরা 3 নম্বরের প্রশ্নের পার্থক্য মোট 3 থেকে 4টে, কমপক্ষে 3টে দিবে, বেশি পক্ষে 5টা দিবে। ওকে। অথবা মাটি সৃষ্টিতে আবহবিকারের ভূমিকা উল্লেখ করো। মাটি সৃষ্টিতে আবহবিকারের ভূমিকা:
অন্তিম পর্যায়ে মৃত্তিকা গঠন প্রক্রিয়ার সমাপ্তি। 3 নম্বর প্রশ্ন, সাম্প্রতিক ঘটে যাওয়া সিকিমের বিপর্যয়ের কারণ ব্যাখ্যা করো। সাম্প্রতিক ঘটে যাওয়া সিকিমের বিপর্যয়ের প্রধান কারণ হল হড়পা বান। হড়পা বানের কারণে সিকিমের বিপর্যয় ঘটে। পার্বত্য অঞ্চলে এক নাগাড়ে 2-3 দিন বৃষ্টি হওয়ার ফলে উপরের সমস্ত জল নিচের দিকে গড়িয়ে পাথরখণ্ড সহ গাছপালা সহ বাড়িঘর সহ নিচের দিকে নেমে আসে বলে এই ধরনের বিপর্যয় লক্ষ্য করা যায়। অথবা বিপর্যয় ব্যবস্থাপনার ধারণা দাও। দেখো প্রশ্ন এবং উত্তরটি লক্ষ্য করো। বিপর্যয় ব্যবস্থাপনার উদ্দেশ্য, বিপর্যয় ব্যবস্থাপনার স্তর, তারপরে বিপর্যয়ের পূর্ববর্তী কার্যকলাপ, বিপর্যয় চলাকালীন কার্যকলাপ, বিপর্যয় পরবর্তী কার্যকলাপ দিয়ে 13 অক্টোবর দিনটিকে বিপর্যয় লঘুকরণ দিবস হিসেবে পালন করা হয়। এতদূর লিখবে। 4 নম্বর প্রশ্ন, ক্ষুদ্র স্কেল মানচিত্র ও বৃহৎ স্কেল মানচিত্রের পার্থক্য উল্লেখ করো। এই যে ক্ষুদ্র স্কেল মানচিত্র এবং বৃহৎ স্কেল মানচিত্রের মধ্যে পার্থক্য, 4টি পার্থক্য রয়েছে। 4টি পার্থক্যই তুলে ধরবে তোমরা। অথবা পশ্চিমবঙ্গে কূপ ভৌমজলের অতি ব্যবহারের কুফলগুলি লেখো। জল জীবের বেঁচে থাকার জন্য একান্ত প্রয়োজন। ভূপৃষ্ঠস্থ ও ভৌমজল এই উপযোগিতা কার্যকারিতা থাকার ফলে আমাদের কাছে সম্পদ, কিন্তু এই সম্পদে অত্যধিক ব্যবহারের ফলে এর কুফলগুলিও লক্ষ্য করা যায়। এর কুফলগুলি নিচে আলোচনা করা হলো, তোমরা উত্তরটি লক্ষ্য করো। এই যে জল সম্পদের অতি ব্যবহারের কুফল, আর্সেনিক পরিমাণ বৃদ্ধি। উত্তরের পর্ব দেখিয়ে দিচ্ছি, তোমরা লিখে নেবে। ফ্লুরাইডের দূষণ বৃদ্ধি উদাহরণ, ভৌমজলস্তর অবনমন উদাহরণ, তারপরে ভূমির অবনমন, কৃষিজ ফসল উৎপাদন ব্যাহত, জল দূষণ ও জলসংকট। বিভাগ মতে 5-এর এর দাগে এই যে কোনো দুটি প্রশ্ন উত্তর দাও। প্রথম প্রশ্ন, দিন ও রাত্রির হ্রাস বৃদ্ধি কিভাবে সংঘটিত তা চিত্রসহ ব্যাখ্যা করো। এই প্রশ্ন এবং উত্তরটি লক্ষ্য করো, আমি দেখাচ্ছি পরপর। দিয়ে দক্ষিণ ভারতে গ্রীষ্মকাল বিরাজ করে, এতদূর লিখবে। 2 নম্বর প্রশ্নের উত্তরটি তোমাদের আমি পরে খাতায় আর একটা ভিডিও করে দেবো, সমাধান করে দেবো। ওকে। 3 দেখবে, অভিসারী পাত সীমান্তে কিভাবে ভঙ্গির প্রবৃত্তি সৃষ্টি হয় তার চিত্রসহ ব্যাখ্যা করো। এখান থেকে লেখা শুরু করবে। এই যে লেখা শুরু করেছ, এই যে দেখো, অভিসারী পাত সীমান্তে ভঙ্গির প্রবৃত্তি উত্থান। এই ছবিটা দেওয়ার চেষ্টা করবে, এই ছবিটা দেওয়ার চেষ্টা করো, ছবিটা প্র্যাকটিস করবা, তোমাদের পাঠ্য বইতেও রয়েছে। এই ছবিটাও দেবে। উদাহরণ, এই যে মাঝে গ্রেট ডিভাইডিং রেঞ্জের উত্থান ঘটেছে, এতদূর লিখবে। 4 দাগে মরু অঞ্চল সংগঠিত আবহবিকার বিভিন্ন পদ্ধতিগুলো আলোচনা করো। তোমরা এভাবে লেখা শুরু করবে যে মরু অঞ্চলে সাধারণত বা প্রধানত যান্ত্রিক আবহবিকার লক্ষ্য করা যায়। যান্ত্রিক আবহবিকার মধ্যে যে তাপীয় প্রসারণ রয়েছে, তাই সেই তাপীয় প্রসারণের ফলে যে আবহবিকারগুলো বা পদ্ধতিগুলো সেগুলো হচ্ছে প্রস্থচায়ী খণ্ডীকরণ আরম্ভ হয়েছে, এটা লিখবে পুরোটা খণ্ডীকরণ বলে। তারপরে বলছি, এই যে প্রক্রিয়া, প্রস্থচায়ী খণ্ডীকরণ প্রক্রিয়া, ছবিটা দেওয়া যাওয়ার চেষ্টা করবে, এই ছবিটা। তারপর উদাহরণ দাও। তারপর 2 নম্বরে স্বল্পমোচন লিখো। স্বল্পমোচন লিখো, সংজ্ঞা, প্রক্রিয়া, উদাহরণ, এই ছবিটা দেবে। তারপরে 3 নম্বরে ক্ষুদ্রকণা বিসরণ লিখো, সংজ্ঞা, প্রক্রিয়া, উদাহরণ আর গণ্ডশিলা বিদারণ, এই পর্যন্ত লিখো। এই যে এই পদ্ধতিকে গণ্ডশিলা বিদারণ বলে। বুঝতে পারছো? এই 4টি পদ্ধতি তোমরা লিখবে এবং তার সঙ্গে ছবি দেওয়ার চেষ্টা করবে।
বিদ্যাগে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন, পশ্চিম ভারতে খনিজ তেলের বন্টন আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের গৌতম মল্লিকের সহায়িকা বইয়ের 119 নম্বর পেজে 2 নম্বর প্রশ্নের উত্তরটি লক্ষ্য করো। এখানে লিখবে যে ভারতে বা পশ্চিম ভারতে খনিজ তেল উত্তোলক অঞ্চল সমূহ। ভারতের খনিজ তেল উত্তোলনের অঞ্চলগুলির মধ্যে পশ্চিম ভারতের মধ্যে উল্লেখযোগ্য হল এখন মহারাষ্ট্রের বোম্বে হাই বা মুম্বাই দরিয়া অঞ্চল। তারপরে এটা পুরো লিখলে তোমরা এরপরে রাজস্থান লিখবে, তারপরে গুজরাট লিখবে, এত দূর লিখবে। ভারতের তৃতীয় স্থান অধিকার করে এত দূর লিখবে, এত দূর। বুঝতে পেরেছ? 2 নম্বর প্রশ্ন, পূর্ব ভারতে তাপবিদ্যুৎ শক্তির উন্নতির কারণগুলি বর্ণনা করো। এই প্রশ্ন এবং উত্তরটি লক্ষ্য করো। পর্যাপ্ত কাঁচামাল, তারপরে রয়েছে বিকল্প শক্তি সম্পদের অভাব, বিদ্যুতের ব্যাপক চাহিদা, উন্নত পরিবহন ব্যবস্থা, সুলভ দক্ষ শ্রমিক, অন্যান্য কারণ দিয়ে ফলে কেন্দ্র ও রাজ্য সরকার যৌথভাবে তাপবিদ্যুৎ কেন্দ্র বিকাশে নানারূপ সহায়তা করে। এতদূর পর্যন্ত লিখবে। 3 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য বর্ণনা করো। এই যে প্রশ্ন এবং তার সঙ্গে উত্তরটি লক্ষ্য করো। পরের পেজে রয়েছে, সেটাও দেখাচ্ছি। এই পরের পেজের এই পেজটাতে লক্ষ্য করো। দিয়ে অযোধ্যা পাহাড়ের গৌরবরু এই অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ, এত দূর লিখবে। বুঝতে পেরেছ? চার নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গে তথ্য প্রযুক্তি শিল্পের ক্রম উন্নতির কারণ ব্যাখ্যা করো। এই দেখো প্রশ্ন এবং তার সঙ্গে উত্তর। বিশাল বাজার, দক্ষ কর্মী, স্বল্প জমি, উন্নত পরিকাঠামো, সরকারি উদ্যোগ, আউটসোর্সিং। দেখেছ? গন্তব্যস্থল হিসেবে চিহ্নিত হয়েছে, এতদূর লিখবে। এরপরে ম্যাপ পয়েন্টিং করে দিচ্ছি, তোমরা লক্ষ্য করো। বিভাগ 6 দাগে রয়েছে। প্রথমে রয়েছে 1 নম্বরে টাইগার হিল। দেখো টাইগার হিল দেখাচ্ছি। এক নম্বরে রয়েছে টাইগার হিল। টাইগার হিল 2 নম্বরে রয়েছে দামোদর নদ। লক্ষ্য করো, দামোদর নদ দেখাচ্ছি তোমাদের। এখান থেকে উৎপত্তি হয়ে এসে হুগলি নদীতে মিশেছে এখানটায়। বুঝতে পেরেছ? 2 নম্বরে হচ্ছে দামোদর নদ। দামোদর নদ। 3 নম্বরে রয়েছে পশ্চিমবঙ্গের আর্দ্রতম অঞ্চল। লক্ষ্য করো, পশ্চিমবঙ্গের আর্দ্রতম অঞ্চল হচ্ছে বক্সাদুয়ার। 3 নম্বরে রয়েছে কি? 3 নম্বরে রয়েছে পশ্চিমবঙ্গের আর্দ্রতম স্থান। পশ্চিমবঙ্গের আর্দ্রতম অঞ্চল বক্সাদুয়ার। বক্সাদুয়ার। 4 নম্বরে রয়েছে পশ্চিমবঙ্গের প্রধান চা উৎপাদক অঞ্চল। লক্ষ্য করো, পশ্চিমবঙ্গের চা উৎপাদক অঞ্চল দেখাচ্ছি। এটা পশ্চিমবঙ্গের প্রধান চা উৎপাদক অঞ্চল। বুঝতে পেরেছ? এটা হচ্ছে 4 নম্বরে রয়েছে পশ্চিমবঙ্গের প্রধান চা উৎপাদক অঞ্চল। 5 নম্বরে রয়েছে জলদাপাড়া অভয়ারণ্য। লক্ষ্য করো, জলদাপাড়া অভয়ারণ্য, এই যে এখানটা জলদাপাড়া অভয়ারণ্য। তীর চিহ্ন দিয়ে লিখে দিচ্ছি। জলদাপাড়া অভয়ারণ্য। এটা হচ্ছে কত নম্বরে? 5 নম্বরে রয়েছে। 5 নম্বরে। 6 নম্বরে রয়েছে রানীগঞ্জ। যেখানটা হচ্ছে রানীগঞ্জ। কত নম্বরে রয়েছে এটা? সম্ভবত কত নম্বর একটু দেখে নিই। কত নম্বরে? 6 নম্বরে রয়েছে রানীগঞ্জ।
রানীগঞ্জ। 7 নম্বরে রয়েছে কুলিক পাখিরালয়। কুলিক রায়গঞ্জ। 8 নম্বরে রয়েছে শান্তিনিকেতন। লক্ষ্য করো শান্তিনিকেতন এখানটায় অবস্থিত। শান্তিনিকেতন শান্তিনিকেতন। 9 নম্বরে রয়েছে রাঢ় সমভূমি। লক্ষ্য করো এটা হচ্ছে রাঢ় সমভূমি। বুঝতে পেরেছ? ন নম্বরে ভূমি। 10 নম্বরে রয়েছে সুন্দরবন। সুন্দরবন দেখাচ্ছি, লক্ষ্য করো এটা সুন্দরবন। বন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।